স্ট্যাটুটরি ওয়ার্নিং, বিধিবদ্ধ সতর্কীকরণ। স্মোকিং is injurious to health. ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। Alcohol consumption is injurious to health. মদ্যপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। Say no to drugs. মাদককে না বলুন। দ্য সাইন অফ ফোর, চিহ্ন চতুষ্টয়। লেখক স্যার আর্থার কোনান ডয়েল। বইটা পড়তে পড়তে শার্লক হোমসের দিকে আর চোখে তাকালাম। সে তার সুন্দর মরক্কো চামড়ার কেস থেকে হাইপোডার্মিক সিরিঞ্জটা নিয়ে তাতে কাঁচের ছোট বোতল থেকে কিছুটা তরল টেনে নিজের বাঁ হাতে সেটা ইনজেক্ট করল। তারপর খুশির একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ভেলভেট সজ্জিত আরাম কেদারায় শুয়ে পড়ল। অনেক দিন থেকেই এই জিনিসটা দেখছি এবং বিরক্তি বোধ করছি, কিন্তু তার অমিত শক্তি ও অন্য যেসব অসাধারণ গুণাবলীর পরিচয় আমি পেয়েছি তাতে এসব বিষয়ে প্রতিবাদ বা প্রশ্ন করার সাহস আমার নেই। তবে একটা হেস্তনেস্ত না করলেই নয়, তাই জিজ্ঞাসা করলাম, আজকে কি মরফিন না কোকেন? কোকেন, 7/7 জবান। কিন্তু এটা তো একটা রোগ সৃষ্টিকারী পদ্ধতি। এর ফলে ক্রমাগত শিরা উপশিরার পরিবর্তন ঘটে এবং শেষ পর্যন্ত একটা স্থায়ী দুর্বলতায় রূপান্তরিত হয়। খরচের দিকটাও একবার ভেবে দেখো। তুমি নিজেও এর অশুভ প্রতিক্রিয়া কথা জানো। তুমি নিশ্চয়ই বোঝো এতে লাভের চাইতে লোকসান বেশি। আমার মন জড়তা সহ্য করতে পারে না। আমাকে সমস্যা দাও, কাজ দাও, অত্যন্ত দুর্বোধ্য সাংকেতিক লিপি দাও বা অত্যন্ত জটিল কোনো বিশ্লেষণের কাজ দাও, তাহলে আমি স্বাভাবিক অবস্থায় রাখতে পারি। তখন এইসব কৃত্রিম উত্তেজকের কোনো প্রয়োজন হয় না। আর তাই আমি এই বিশেষ জীবিকাকে বেছে নিয়েছি। এই জীবিকা পৃথিবীতে আমি একম অদ্বিতীয় বেসরকারি গোয়েন্দা, একমাত্র বেসরকারি পরামর্শদাতা গোয়েন্দা। অপরাধ আবিষ্কারের পক্ষে আমি শেষ এবং সর্বোচ্চ আদালত। গ্রেগসন, লেস্ট্রেড বা এথন লি জোন্সরা যখন হালে পানি পায় না, আর সেটাই তাদের পক্ষে স্বাভাবিক, তখন ব্যাপারটা আমার কাছে আসে। বিশেষজ্ঞের মতো আমি ঘটনাগুলি পরীক্ষা করি এবং বিশেষজ্ঞের মতামতে ঘোষণা করি। এসব ব্যাপারে কোনো কৃতিত্ব আমি দাবি করি না। জেফারসন হোপের কেসে আমার কর্মপদ্ধতি কিছু কিছু নমুনা তো তুমি পেয়েছ। তা ঠিক, সে কাহিনী নিয়ে আমি একটা ছোট বইও লিখে ফেলেছি আর একটা অদ্ভুত নাম দিয়েছি, রক্ত সমীক্ষা। আমি চোখ বুলিয়ে দেখেছি। সত্যি কথা বলতে গিয়ে তোমাকে অভিনন্দন জানাতে পারছি না। যে বিচিত্র বিশ্লেষণী যুক্তির সাহায্যে আমি রহস্য উন্মোচনে সফল হয়েছিলাম, সেইটাই ছিল একমাত্র উল্লেখযোগ্য বিষয়। সেইটার থেকেও তুমি ওই প্রেম এবং নারী হরণের গল্পটা বেশি করে এখানে লিখে ফেলেছ। এই বিরূপ সমালোচনায় আমি বিব্রত বোধ করলাম। অনেক সময় লক্ষ্য করেছি আমার বন্ধুর শান্ত আচরণের অন্তরালে একটা অহমিকা প্রচ্ছন্ন থাকে। একটা বুনো গোলাপের শেকড়ের পুরনো পাইপটা ধরিয়ে হোমস বলল, সম্প্রতি আমার ব্যবসার ক্ষেত্র ইউরোপে প্রসার লাভ করেছে। গত সপ্তাহে ফ্রাঁসোয়া লে ভিলার্ড আমার সঙ্গে পরামর্শ করেছেন। তুমি তো জানো তিনি এখন ফরাসি গোয়েন্দা সার্ভিসের প্রথম সারির লোক। একটা উইল নিয়ে গোলমাল, তবে ব্যাপারটা বেশ আকর্ষণীয়। সেই থেকে আমি তাকে অনুরূপ দুটো কেসের কথা বলে দিয়েছিলাম। তার প্রেক্ষিতে আজ সকালেই তার কাছ থেকে এই চিঠিটা পেয়েছি।
দেখো। বাবা, এ চিঠিতে তো প্রশংসার খই ফুটছে। ফরাসি ভদ্রলোক তো দেখছি একেবারে উচ্ছ্বসিত প্রশংসায় পুরো ভরিয়ে দিয়েছে। ছাত্র যেন শিক্ষকের সঙ্গে কথা বলছে। আমার সহায়তাকে তিনি বড় বেশি করে দেখেছেন। তিনি নিজেও যথেষ্ট গুণী লোক। একজন আদর্শ গোয়েন্দার পক্ষে যে 3টি গুণ প্রয়োজন তার 2টি তার আছে। পর্যবেক্ষণ এবং অনুমানের ক্ষমতা তার আছে। অভাব শুধু জ্ঞানের, সেটা কালক্রমে এসে যাবে। তিনি এখন আমার ছোট বইগুলি ফরাসিতে তর্জমা করছেন। তোমার বই? তুমি জানতে না বুঝি? হ্যাঁ, কয়েকখানি পুস্তিকা লেখার অপরাধ আমি করে ফেলেছে। সবই বিভিন্ন বিজ্ঞান বিষয়ক। এই ধরো, যেমন এইখানে বিভিন্ন রকমের তামাকের ছাইয়ের পার্থক্য বিষয়ক। এই পুস্তিকায় আমি 140 রকমের সিগারেটের পাইপের তামাকের ছাইয়ের পার্থক্য দেখাতে চেষ্টা করেছি রঙিন ছবির সাহায্যে। এই দেখো, আমার পদচিহ্ন বিষয়ক পুস্তিকা। এতে পদচিহ্ন রক্ষণের ব্যাপারে প্লাস্টার অফ প্যারিসের ব্যবহার সম্পর্কেও কিছু মন্তব্য আছে। এই দেখো আর একটা চমৎকার ছোট বই, মানুষের জীবিকা ও তাদের হাতের গঠনের উপর কীভাবে কাজ করে সেইটা এতে দেখানো হয়েছে। বিজ্ঞানী গোয়েন্দার কাছে এই জিনিসের বাস্তব মূল্য অনেক, বিশেষ করে অপরাধীর অতীত ইতিহাস আবিষ্কারের ক্ষেত্রে। হ্যাঁ, ছোটোখাটো বিষয়ে তোমার দৃষ্টি অসাধারণ। ঠিক তাই। একটা দৃষ্টান্ত এখনই আমি তোমায় দিচ্ছি। পর্যবেক্ষণের দ্বারা বুঝতে পারছি আজ সকালে তুমি উইগমোর স্ট্রিট ডাকঘরে গিয়েছিলে, আর অনুমানের সাহায্যে জানতে পেরেছি যে সেখানে গিয়ে একটা টেলিগ্রাম করেছ। ঠিক, দুটোই ঠিক। কিন্তু তুমি সে কথা জানলে কেমন করে আমি বুঝতে পারছি না। পর্যবেক্ষণ আমাকে বলেছে যে তোমার পায়ের পাতার ওপর খানিকটা লাল মাটি লেগে রয়েছে, এবং আমি যতদূর জানি ওই রকম বিশেষ ধরনের লাল মাটি উইলগ্রাম স্ট্রিটের ডাকঘরের সামনেটা ছাড়া এই অঞ্চলে আর কোথাও চোখে পড়ে না। ডাকঘর তো বুঝলাম, টেলিগ্রামটা অনুমান করলে কি করে? কেন, সারাটা সকাল আমি তোমার মুখোমুখি বসেছিলাম। তুমি কোনো চিঠি লেখনি, এবং যেরকম ডাক টিকিট ও পোস্ট কার্ডগুলো ছিল সেরকমই পড়ে আছে, অথচ তুমি ডাকঘরে গিয়েছিলে, সুতরাং পড়ে থাকে টেলিগ্রাম। এটা জলের মতো পরিষ্কার। তোমার এইসব অভিমতকে যদি কঠিনতর কোনো পরীক্ষার সামনে দাঁড় করায়, তাহলে কি তুমি আমাকে বেয়াদব মনে করবে? মোটেই না। তাহলে দেখো, এই ঘড়িটা সম্প্রতি আমার হাতে এসেছে। এই ঘড়ির প্রাক্তন মালিকের চরিত্র ও অভ্যাস সম্পর্কে তোমার অভিমত দয়া করে জানাবে কি? ঘড়িটা তার হাতে দিলাম। পরীক্ষাটা প্রায় অসম্ভব মনে করেই মনে মনে একটু আমোদ অনুভব করছিলাম। মাঝে মাঝে যেরকম আত্মম্ভীরতার সঙ্গে সে কথা বলে, তাতে এবার তার বেশ ভালো শিক্ষা হয়ে যাবে। আমার পক্ষে হাসি চেপে রাখাই শক্ত হয়ে উঠল। হোমস ডায়ালটা ভালো করে দেখল, তারপর পেছনের ডালাটা খুলে প্রথমে খালি চোখে ও তারপরে একটা খুব শক্তিশালী কনভেক্স লেন্সের সাহায্যে যন্ত্রপাতিগুলো পরীক্ষা করল। অবশেষে ডালাটা বন্ধ করে ঘড়িটা আমায় ফেরত দিল। ঘড়িটা সম্প্রতি পরিষ্কার করা হয়েছে, তাই দাগ টাগ মুছে গেছে। ঠিক বলেছ, আমার কাছে পাঠাবার আগেই ঘড়িটা পরিষ্কার করা হয়েছিল। তো এটা ছাড়া এর মালিকের চরিত্র বা সম্পর্কে তোমার অভিমত দয়া করে জানাবে কি? সন্তোষজনক না হলেও আমার অনুসন্ধান একেবারে ব্যর্থ হয়নি। বল হলে তুমি শুধরে দিও।
আমার বিবেচনায় ঘড়িটা তোমার দাদার, আর তিনি পেয়েছেন তোমার বাবার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে। ও, ঘড়ির পেছন দিকে HW লেখা দেখেই নিশ্চয়ই সেটা জেনেছো। ঠিক তাই, ডব্লু দেখে তোমার নামই মনে পড়ে, এবং ঘড়ির তারিখ দেখে বুঝতে পারলাম এটা 50 বছর আগেকার। এবং আমার যতদূর মনে পড়ে তোমার বাবার অনেক আগে মৃত্যু হয়েছে, কাজেই ঘড়িটা নিশ্চয়ই বিগত পুরুষের, এবং তাহলে তোমার জ্যেষ্ঠ ভাতার কাছেই ঘড়িটা ছিল। এ পর্যন্ত ঠিক আছে, আর কিছু? তিনি খুব অপরিচ্ছন্ন স্বভাবের লোক ছিলেন, খুবই অপরিচ্ছন্ন ও অসতর্ক। ভালো বিষয় সম্পত্তি তিনি পেয়েছিলেন, কিন্তু সব সুযোগ নষ্ট করে কিছুদিন খুবই দারিদ্র্যের মধ্যে পড়েছিলেন। মাঝে কিছুদিনের জন্য অবস্থা পেটল, শেষটায় সোরাশক্ত হয়ে মারা যান। এই পর্যন্তই জানতে পেরেছে। হোমস, এটা তোমার উপযুক্ত কাজ হয়নি। তুমি যে এতদূর নামতে পারো তা আমি ভাবিনি। আমার দুর্ভাগা দাদার অতীত সম্পর্কে সব খোঁজ খবর নিয়ে এখন তুমি ভান করছো যে কোনো কাল্পনিক উপায়ে এসব তথ্য তুমি অনুমান করেছো। তার পুরনো ঘড়িটা থেকেই তুমি এসব কথা জেনেছো, একথা আমি বিশ্বাস করবো এতটা তুমি আশা করতে পারো না। তোমার এই আচরণ নিষ্ঠুর। আমি খোলাখুলি বলতে চাই যে এটা একটা ভণ্ডামি। ভাই ডাক্তার, তুমি আমাকে ক্ষমা করো। একটা নৈর্ব্যক্তিক সমস্যা হিসাবে ব্যাপারটাকে দেখতে গিয়ে আমি ভুলে গিয়েছিলাম যে এটা তোমার কাছে কত দূর ব্যক্তিগত বেদনাদায়ক হতে পারে। তবে আমি নিশ্চিত করে বলছি, এই ঘড়িটা হাতে নেবার আগে আমি জানতাম না যে তোমার কোনো দাদা আছে। কিন্তু এ যে অবাক ব্যাপার, এসব তুমি জানলে কি করে? প্রত্যেক বিষয়ে তোমার কথাগুলো সম্পূর্ণ সত্য। দেখো, ব্যাপারটা আমি তোমাকে বুঝিয়ে বলছি। ঘড়িটা 50 গিনি মূল্যের, খুবই দামি। এত দামি ঘড়ি আমি পরীক্ষা করতে গিয়ে দেখলাম যে এর কেসের নিচু দিকটা আঘাতের চিহ্ন আছে, এবং যদি পকেটে টাকা পয়সা বা চাবির মতো শক্ত জিনিসের সঙ্গে এই রকম একটা ভালো ঘড়ি রাখা থাকে, তবে যে সমস্ত দাগ পড়তে পারে, তবে সেই সমস্ত দাগ ও চিহ্ন ঘড়িটায় বর্তে। তাহলে সে নিশ্চয়ই অসতর্ক ও আগোছালো স্বভাবের মানুষ ছিল, যার জন্যই এটা হয়েছে। এবার দেখো, ইংল্যান্ডের বন্ধকি কারবারিদের এটা প্রচলিত প্রথা যে কোনো ঘড়ি নেবার সময় টিকিটের নাম্বারটা ঘড়ির কেসের ভিতরের দিকে সরু পিন দিয়ে লিখে রাখে। এই কেসের ভেতর দিকে কমসে কম 4টে ওই রকম নম্বর আমার লেন্সে ধরা পড়েছে। সুতরাং অনুমান করা যায় যে 50 গিনি মূল্যের ঘড়ি ব্যবহার করে, অথচ মাঝে মাঝেই গার্ডে না পড়লে এরকম ঘড়ি বন্ধক লাগতো না। আর যে ভেতরের প্লেটে চাবির গর্তটা রয়েছে, সেটা দেখো, দেখলেই বুঝবে চারপাশে হাজারটা আঁচড়ের দাগ। কোনো সুস্থ মানুষের পক্ষে ঘড়িতে চাবি দেওয়ার সময় এরকম আঁচড়ের দাগ হতে পারে কি? সুতরাং চাবি দেওয়ার সময় সে নিশ্চয়ই বেহুশ হাতে এই চাবি ঘুরিয়েছে, আর এই ধরনের কাজ একমাত্র মাতালের পক্ষেই সম্ভব। সুতরাং তুমিই বলো, এসবের মধ্যে রহস্যের কি আছে? সবই দিনের আলোর মতোই পরিষ্কার। তোমার আশ্চর্য ক্ষমতার উপর আমার আরও বিশ্বাস থাকা উচিত ছিল। ঠিক এই সময় আস্তে আস্তে দরজায় টোকা দিয়ে গৃহকর্ত্রী ঢুকল। তার হাতের পেতলের ট্রেতে একখানা কার্ড। সে বলল, স্যার, একটি তরুণী আপনার সাক্ষাৎ প্রার্থী। দেখে, মিস মেরি মরস্টন। নামটা তাও মনে পড়ছে না। মিসেস হাডসন, তাকে ভেতরে আসতে বলুন। তুমি যেও না ডাক্তার, আমি চাই তুমি থাকো। মিস মরস্টন দৃঢ় পদক্ষেপে সংযতভাবে ঘরে ঢুকল। সুন্দরী তরুণী, হাতে
সুদৃশ্য দস্তানা, পোশাকে সুরুচির পরিচয়। তিনটি ভিন্ন ভিন্ন মহাদেশে নানা জাতির অনেক স্ত্রীলোক আমি দেখেছি, কিন্তু কোনো মুখে এত মার্জিত ও সংবেদনশীল প্রকাশ আমি দেখিনি। একটা তীব্র উত্তেজনার প্রকাশ তার সারা দেহে, সেটা আমার দৃষ্টি এড়াল না। সে বলল, মিস্টার হোমস, আমি আপনার কাছে এসেছি কারণ এক সময় আমার নিয়োগপত্রে মিসেস সেসিল ফরেস্টারকে একটি পারিবারিক জটিলতা দূর করার ব্যাপারে আপনি সাহায্য করেছিলেন। আপনার দয়ালু স্বভাব ও কর্মদক্ষতার প্রশংসা তিনি করেন। মিসেস সেসিল ফরেস্টার? মনে হচ্ছে তার যত সামান্য উপকার আমি করেছিলাম। যতদূর মনে পড়ে কেসটা খুবই সরল ছিল। অন্তত আমার কেস সম্পর্কে আপনি সে কথা বলতে পারবেন না। যে অবস্থায় আমি পড়েছি তার চাইতে বিস্ময়কর ও দুর্বোধ্য কোনো কিছু আমি ভাবতেই পারছি না। আপনার কেসটা বলুন। আমার এই পরিস্থিতিতে খুব বিব্রত অবস্থা বলে মনে হলো। আমাকে ক্ষমা করবেন বলে উঠতে যাচ্ছি, আমাকে বিস্মিত করে তরুণী দস্তানা পরা হাত তুলে আমাকে থামিয়ে দিয়ে বলল, আপনার বন্ধু যদি এখানে থাকেন তাহলে আমার অশেষ উপকার হতে পারে। কথাটা শুনে আমি আবার চেয়ারে বসে পড়লাম। সংক্ষেপে ঘটনাগুলো এই: আমার বাবা আর মেজর সেল্টো, বাবার বিশেষ বন্ধু আর কি, দুজনেই ভারতীয় বাহিনীতে আন্দামান দ্বীপপুঞ্জের সেনাবাহিনীর অধিকর্তা ছিলেন। আমি কিন্তু ছোটবেলা থেকে এখানে আছি। মা অনেক আগেই মারা গেছিলেন। ইংল্যান্ডে আমাদের কোনো আত্মীয় স্বজন ছিল না। এডিনবার্গের একটা বোর্ডিং এ 17 বছর বয়স পর্যন্ত বেশ আরামে ছিলাম। 1878 সাল, ধরুন 10 বছর আগে, একদিন একটা টেলিগ্রাম পেলাম। তাতে লেখা তিনি 12 মাসের ছুটি নিয়ে ফিরে এসেছেন। আমি যেন লন্ডনে পৌঁছে ল্যাংহাম হোটেলে তার সঙ্গে গিয়ে সত্তর দেখা করি। আমিও তাড়াতাড়ি লন্ডনে গেলাম। সেখান থেকে ল্যাংহাম হোটেলে গিয়ে জানলাম ক্যাপ্টেন মরস্টান সেখানে থাকতেন, কিন্তু আগের দিন রাতে বেরিয়ে গেছেন এবং আর ফিরেননি। সারাদিন রাত অপেক্ষা করার পর পুলিশকে গিয়ে সব জানালাম। পরদিন সব খবরের কাগজে বিজ্ঞাপন দিলাম, কিন্তু সব চেষ্টাই ব্যর্থ হলো। আর সেদিন থেকে আজ পর্যন্ত বাবার কোনো খবরই পাইনি। পুরো ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং বলে মনে হচ্ছে। এগুলো একটু লিখে নেওয়া দরকার। দাঁড়ান, আমার নোটবুকটা কোথায় গেল? এই যে, কোন তারিখে তিনি নিখোঁজ হন? 1878 সালের 3রা ডিসেম্বর। হোটেলে তার মালপত্র কোনো কিছু ছিল? হোটেলেই ছিল। মালপত্র বলতে কিছু জামা কাপড়, কতগুলো বই আর আন্দামান দ্বীপপুঞ্জের অনেকগুলো পুরাতাত্ত্বিক দ্রব্য। আর এমন কিছু ছিল না যাতে কোনো সূত্র পাওয়া যেতে পারে। এই আন্দামানে তিনি কয়েদি মীরদের ভারপ্রাপ্ত অন্যতম অফিসার ছিলেন। আর এরপরে আমি মেজর শেল্টন, এই যে বাবার বন্ধুর কথা বললাম না, তার বাড়িতে খোঁজ করতে গিয়েছিলাম, কিন্তু তিনি বলেছিলেন তার সহকর্মী যে ইংল্যান্ডে এসেছে
তাও তিনি জানতেন না। একটা অসাধারণ ব্যাপার বলে মনে হচ্ছে। অসাধারণ অংশটাই তো এখনো বলা হয়নি। ধরুন, প্রায় 6 বছর আগে, সঠিক বলতে গেলে 1882 সালের 4 মে দ্য টাইমস পত্রিকায় একটা বিজ্ঞাপনে আমার নাম করে আমার ঠিকানা জানতে চাওয়া হলো। তো তখন আমি সবে গভর্নেস রূপে মিসেস সিসিল ফরেস্টারের পরিবারে ঢুকেছি। পরামর্শ করলাম তার সঙ্গে, এবং যদি বাবার খোঁজ খবর পাই সেই হিসাবে আমার ঠিকানাটা প্রকাশ করলাম। সেই দিনই ডাকযোগে বিকেল বেলায় একটা ছোট কার্ডবোর্ডের বাক্স এলো। তার উপর একটা কাগজে আমার ঠিকানা লেখা। বাক্সটা খুলে দেখি তার মধ্যে উজ্জ্বল একটা মুক্ত, আর কোনো কিছু লেখা নেই তার মধ্যে। আর সেই থেকে প্রতি বছর ওই একই তারিখে একটা অনুরূপ মুক্ত সমেত একটা অনুরূপ বাক্স আসে, কিন্তু কে পাঠিয়েছে কোনো সন্ধান মেলে না। মুক্তগুলো একজন বিশেষজ্ঞকে দেখিয়েছিলাম, তিনি বলেছেন মুক্তগুলো দুষ্প্রাপ্য এবং বহু মূল্যবান। সেটা আমি এনেছি, এই দেখুন। কথা বলতে বলতে একটা বাক্স খুলে সে এমন 6টা উৎকৃষ্ট মুক্ত দেখালো যেমনটি আমি আর কখনো দেখিনি। আপনার বিবরণ খুবই ইন্টারেস্টিং। আপনার আর কিছু ঘটেছে? হ্যাঁ, আজই ঘটেছে। সেই জন্যেই আসলে আপনার কাছে এসেছি। আজ সকালে এই চিঠিটা পেয়েছি। আপনি চিঠিটা পড়ুন, এই দেখুন। দয়া করে খামটাও দেন। ডাকঘরের ছাপ, লন্ডন, SW, তারিখ জুলাই 7। বেশ ভালো কোয়ালিটির খাম, ভালো কাগজ। জিনিসপত্রে দেখছে লোকটার বৈশিষ্ট্য আছে, তবে ঠিকানা টেকানা কিছু নেই। কে লিখেছে দেখে? আজ রাত 7টায় লাইসিয়াম থিয়েটারের বাইরে 3য় থামের কাছে এসো। যদি বিশ্বাস না হয় 2জন বন্ধুকে এনো। তোমার প্রতি অনেক অন্যায় করা হয়েছে, তার প্রতিকার হবে। পুলিশ এনো না, যদি আনো সব ব্যর্থ হবে। তোমার অজানা বন্ধু। বেশ রহস্য রয়েছে দেখছে। একটা কথা, আজকের এই চিঠির লেখা আর বাক্সের ওপর যে ঠিকানা লেখা ছিল, মানে মুক্তার বাক্সের ওপর, সেগুলো হাতের লেখা কি এক? সেই কাগজগুলো আমি এনেছি, এই দেখুন। ভেরি গুড। আপনি দেখছে আদর্শ মক্কেল দেখে। একটু এখানটা উঠেছে, একই রকম লেগে যাচ্ছে। নিঃসন্দেহে সবগুলো একজনের লেখা, তবে মিথ্যে আশা দিতে আমি চাই না। তবু এই হাতের লেখা আর আপনার বাবার হাতের লেখার মধ্যে কি কোনো মিল আছে? এর চাইতে আলাদা আর কিছু হতে পারে না। আমি আশা করেছিলাম আপনি এই কথাই বলবেন, কিন্তু আজকে আপনি কি করতে চান? ঠিক এই কথাটাই তো আমি আপনাকে জিজ্ঞেস করতে এসেছি। তাহলে আমরা নিশ্চয়ই যাব, আপনি, আমি এবং হ্যাঁ ঠিক ডাক্তার অর্চনী ঠিক পাত্র লেখক বলেছে 2জন বন্ধু। আমরা 2জন এর আগেও একসঙ্গে কাজ করেছে। কিন্তু উনি কি আসবেন? আপনার কোনো কাজে লাগলে গর্ব ও আনন্দ বোধ করব। দুঃখ জানাবার মতো কোনো বন্ধু আমার নেই। আমি নিঃসঙ্গ জীবনযাপন করি। আপনারা খুব ভালো। আমি যদি 6টায় এখানে আসি তাহলেই বোধহয় চলবে।
তাহলে 6টার সময় আপনার দেখা পাচ্ছে। দয়া করে কাগজগুলো আমার কাছে রেখে যান, ততক্ষণ একটু দেখে নেব। বিদায়। বিদায়। জানলায় দাঁড়িয়ে আমি তাকে রাস্তা দিয়ে দ্রুত পায়ে হেঁটে যেতে দেখলাম। হোমসের দিকে ফিরে বললাম, কি রমণীয় রমণী! তাই নাকি? আমি লক্ষ্য করে নে। তুমি একটা যন্ত্রবিশেষ হিসাব নির্ধারক যন্ত্র। সবসময় তোমার মধ্যে একটা অমানবিকতা দেখা দেয়। তাই নাকি? আবেগ ঘটিত গুণাবলী স্থির যুক্তির বিরোধে, বুঝলে হে ডাক্তার? এই বইটা তোমাকে দিয়ে যাচ্ছে, এটা পড়ে দেখো, বেশ ভালো জ্ঞান থেকে অর্জন করতে পারবে। আমি একটু বাইরে যাচ্ছি, আর বইপত্র ঘাঁটতে হবে। হোমস বেরিয়ে গেল। বইখানা হাতে নিয়ে জানলায় বসে রইলাম, কিন্তু আমার মন ছুটে গেল আমাদের সাম্প্রতিক অতিথির দিকে। তার হাসি, তার গভীর মধুর কণ্ঠস্বর, তার জীবনের বিস্ময়কর রহস্যের দিকে, তার গাম্ভীর্য, সুন্দর মুখখানা, এইসব বসে বসে ভাবছি। কিন্তু এসব চিন্তা করছি কোন সাহসে? সে তো একটি একক সমস্যার অংশ বিশেষ, তার বেশি কিছু নয়। আমার ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন, মানুষের মতো তার মোকাবিলা করাই ভালো। কল্পনার আলোয় তাকে উজ্জ্বল করে তোলার চেষ্টা বৃথা।